প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমাদের আজকে দ্বিতীয় যে রেকর্ড ক্লাসটা আমরা কিন্তু দিচ্ছি, যে ডেমো ক্লাসগুলো আমরা নেওয়ার কথা, এবং বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ডেমো ক্লাস দেওয়ার চেষ্টা করছি। এর আগে আমরা একটা ক্লাস দিয়েছি, আজকে আমাদের দ্বিতীয় ক্লাসটা। সেখানে আজকে আমরা বানান নিয়ে আলোচনা করব এবং এই বানানের খুঁটিনাটি কিছু তথ্য আজকে আমরা দেওয়ার চেষ্টা করব, যেগুলো অলরেডি তোমরা এইচএসসি পরীক্ষার জন্য কিন্তু পড়েছো। সো বানান একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা তোমার এইচএসসির জন্য তোমরা পড়েছো, পাশাপাশি এখন আবার অ্যাডমিশনের জন্য লাগতেছে। ঠিক আছে? সো আমরা বানানের যদি প্রথম পার্টে চলে যাই, একেবারে শুরুতে একটা প্রশ্ন আমরা যদি দেখাই, যে একটা কোয়েশ্চেন আসছে যে ঠিক বানান কোনটি বা সঠিক বানান কোনটি। এখানে অপশন দেওয়া আছে পিপিলিকা, পিপিলিকা 4টা বানান দেওয়া আছে, কিন্তু তোমাকে সঠিক বানান কোনটা সেটা খুঁজে বের করতে হবে। সো আমাদের সঠিক বানান কোনটা এখানে তোমরা একটু গেস করো। দেখে বোঝা যাচ্ছে ক অ্যান্সার হবে, তাই না? পিপিলিকা, পিপিলিকাটা অ্যান্সারটা হবে ক। কোয়েশ্চেন নাম্বার 2, বানান কোনটা সঠিক? যেমন দেখো এখানে আকাঙ্ক্ষা বানানটা আমরা দেখে বুঝতে পারছি এটা ভুল আছে, কারণ আমরা জানি আকাঙ্ক্ষা বানানে ওর সাথে কি যুক্ত হবে, ক্ষিয় যুক্ত হবে। সো এটা আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে। প্রতিযোগিতা বানানটায় যেহেতু শেষে তা আছে, আমাদেরকে অবশ্যই এটা রস্যিকার বানাতে হবে, দীর্ঘিকার দিলে সেটা কি হবে, ভুল হবে। ঠিক আছে? মুমূর্ষ বানানটা কি আছে, ভুল আছে। আবার এখানে শুধু পরিণয় এই বানানটা সঠিক। দেন কোয়েশ্চেন নাম্বার 3-তে দেখো ভুল বানান কোনটি, তোকে খুঁজে বের করতে হবে ভুল বানান কোনটা। আমরা জানি যে সমীচীন বানান দুইটাই কি হবে, দীর্ঘই হবে, এটা দেখে বোঝা যাচ্ছে এটা ভুল। ঠিক আছে? আর বাকি 3টায় কি আছে, শুদ্ধ বানান। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 4, গীতাঞ্জলি শব্দ, এটার বানান কোনটা সঠিক হবে খুঁজে বের করতে হবে। আমরা জানি গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, যেটা ইংরেজি হচ্ছে সংস অফারিংস, সেটা জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন, এবং সেই বইটার বানান তোমার আসছে পরীক্ষায়, গীতাঞ্জলি। এটার অ্যান্সার কী হবে, গীতাঞ্জলি। আমরা জানি অঞ্জলি শব্দের শেষে সবসময় কী হবে, হ্রস্ব ইকার থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা আজকে টোটাল 5টা নিয়ম পড়বো। সর্বপ্রথম নিয়ম, যেটা নিয়ম নাম্বার 1, যে ভূ নাকি ভূ, এটা কি হ্রস্বকার দিয়ে হবে নাকি দীর্ঘকার দিয়ে হবে। এটা আমাদেরকে জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে ভূমি, যদি ভূমি বা মাটি সংক্রান্ত কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা ভূ ব্যবহার করব, যেটা নিচে দীর্ঘইকার আছে। যেমন তুমি যদি বলো ভূমি, ভূগোল, ভূমিকম্প, এই ভূতল, এই ওয়ার্ডগুলো যদি তুমি ব্যবহার করো সেই ক্ষেত্রে আমরা দীর্ঘ ই ব্যবহার করব। এরপর দেখো দীর্ঘ উ ব্যবহার করব। এরপর যেমন তোমার যদি বলো ভুবন, ত্রিভুজ, যেমন ভুজ মানে বাহু, এখানে কিন্তু এটা ভূমি সম্পর্কিত কিছু না, এই জন্য আমরা এখানে হ্রস্ব ইকার ব্যবহার করেছি, হ্রস্ব উকার, আর এখানে হচ্ছে দীর্ঘ উকার। ঠিক আছে? এরপর দেখো কোয়েশ্চেন দেওয়া আছে, একটা কোয়েশ্চেন লাগবে না আপাতত। আমাদের টার্গেট ডিউ ব্যাচের একটু কথা বলে রাখি। টার্গেট ডিউ ব্যাচের যে বি ইউনিট আছে সেখানের জন্য কিন্তু আমরা অলরেডি একটা কোর্স তৈরি করেছি, তোমরা সবাই জানো, এবং সেই কোর্সে আমাদের বাংলার জন্য থাকছে 50টি ক্লাস, যেটার মধ্যে বাংলার প্রথম পত্র, দ্বিতীয় পত্র, রিটেন, বিরোচন সব ইনক্লুডেড থাকবে। ইংরেজি ঠিক একইভাবে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, রিটেন সব ইনক্লুডেড থাকবে। জিকের জন্য তোমার 50টা ক্লাস, টোটাল এখানে 150টা ক্লাস থাকবে, 150টা। কোর্স ফি হচ্ছে 3000 টাকা, এবং আমাদের 20টা ফাইনাল মডেল টেস্ট থাকবে, যেগুলোর মাধ্যমে পুরোপুরি তুমি যাচাই করে নিতে পারবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কতটুকু প্রিপেয়ার্ড। আর এখানে আমাদের কিন্তু 2টা যোগাযোগের নাম্বার দেওয়া আছে, তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা কিন্তু যদি কেউ ভর্তি হতে ইচ্ছুক হও এই 2টা নাম্বার যোগাযোগ করতে পারো। আবার যারা সি ইউনিটের আছে তোমাদের জন্য ঠিক একইভাবে বাংলার জন্য থাকছে 50টা ক্লাস, ইংরেজিও 50টা, হিসাব বিজ্ঞান এটা 50টা হবে না, হিসাব বিজ্ঞান হবে 30টা ক্লাস, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা 25টা, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা 25টা, এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন 25টা। টোটাল হচ্ছে 205টা ক্লাস থাকবে তোমাদের, এবং কোর্স ফি কিন্তু ঠিক 5000 টাকা, 3000 টাকায়। আর আমাদের ফাইনাল 20টি মডেল টেস্টও কিন্তু এখানে থাকছে। সো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক চাইলে এই 2টা নাম্বার যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে তোমরা ইনবক্সে মেসেজ করতে পারো। আমাদের দ্বিতীয় নাম্বার নিয়মে যদি আমরা যাই, যে শব্দের শেষে আলী, অঞ্জলি, আবুলি, বলি, আমার সাথে বলো, আলী, অঞ্জলি, আবুলি, বলি, এই 4টা শব্দ যদি শব্দের শেষে থাকে, একটু দেখেন, আলী, অঞ্জলি, আবুলি, বলি, এই 4টা যদি থাকে সেগুলো অবশ্যই হ্রস্বইকার থাকবে, অবশ্যই হ্রস্বইকার থাকবে। যেমন তোমাকে বললাম পূবালি, দেখো আলী আছে জন্য পূবালি হ্রস্বইকার, রূপালী, শ্রদ্ধাঞ্জলি, এই যে অঞ্জলি থাকলে পুষ্পাঞ্জলি, তথ্যাবলি, গ্রন্থাবলি, কবিতা বলি, বিষয় বলি, এগুলো কি হবে, যদি থাকে সেগুলো হ্রস্বইকার হবে। যেমন তোমাকে যদি বলি শ্রদ্ধাঞ্জলি, আবার ওই যে গীতাঞ্জলি আমরা একটু পড়েছিলাম, গীতাঞ্জলি, ঠিক আছে, সেগুলো কি হবে, হ্রস্বইকার হবে। এরপর দেখো
আমাদের 3 নম্বর নিয়ম যে কর্ম এবং পেশাবাচক শব্দের সর্বদা হ্রস্ব ইকার হবে। কি হবে? কর্ম এবং পেশা, যদি কোনো কর্ম বা কাজ বা পেশা টাইপের কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা হ্রস্ব ইকার ব্যবহার করবো। যেমন তোমাকে বললাম মাস্টারি, ওকালতি, ডাক্তারি, দালালি, জমিদারি, দোকানদারি, এগুলো সব হচ্ছে পেশা। আর পেশা বা কর্ম যদি বোঝায় সেক্ষেত্রে আমরা অবশ্যই এগুলোতে কী ব্যবহার করব? হ্রস্ব ইকার ব্যবহার করব। ঠিক আছে, ওকে। নিয়ম নম্বর 4 দেখো, বিদেশি শব্দের বানানে কখনোই কি হবে না? মূর্ধন্য ষ হবে না। আমরা জানি মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ন এই দুইটা কোথায় ব্যবহৃত হয়? সংস্কৃত বা তৎসম শব্দের বানানে। কিন্তু এখানে আমরা জানি বিদেশি শব্দের বানানে এটা কখনোই ব্যবহৃত হবে না। কিন্তু তোমরা অনেক জায়গায় দেখবা যে স্টেশন মাস্টার লেখা এইভাবে, স্টেশন মাস্টার। তাহলে দেখো এই দুইটা বানানে কিন্তু ভুল। এটাও ইংরেজি শব্দ, এটাও ইংরেজি শব্দ, দুই জায়গায় কোথাও মূর্ধন্য ষ হবে না, দুইটা কি হবে? দ্বন্দ্ব ষ হবে। অনেক জায়গায় দেখবা যে স্টেডিয়াম লেখা, স্টেডিয়াম, অথবা স্টেশন, ওই যে এটা তো মাত্র অলরেডি লিখছি, স্টোর। এই বানানগুলো সব হবে ভুল বানান, কারণ এগুলো মূর্ধন্য ষ হবে না। যেমন তুমি যদি দেখো স্টোর, স্টেশন, পোস্ট অফিস, স্টেডিয়াম, স্ট্রিট, স্টল, স্টিমার, স্টাইল, স্টুডিও, রেজিস্টার, সব জায়গায় আমরা দ্বন্দ্ব স ব্যবহার করেছি, কারণ বিদেশি শব্দের বানানে সবসময় দ্বন্দ্ব স ব্যবহৃত হবে, কখনোই মূর্ধন্য স ব্যবহৃত হবে না। এরপর দেখো ফাইনাল রুলস যেটা, যে সমাসবদ্ধ শব্দগুলো একসাথে লিখতে হবে। কোথাও সমাস মানে কি বলতো? সমাস মানে হচ্ছে একাধিক পদকে একপদীকরণ, একটা পদে নিয়ে আসা, তাই না? সো সমাসে কি দুইটা পদ থাকবে? না, সমাস মানে তো এক পদ করা। তাহলে এখানে দুইটা পদ কেন হবে? দুইটা পদ তো ব্যবহার করা যাবে না, দুইটাকে একসাথে লিখতে হবে। এই জন্য দেখো এটা ক্রস দেওয়া আছে, তুষার শুভ্র একসাথে লিখতে হবে। যদি বলো পদার্থ বিজ্ঞান, আলাদাভাবে লেখা যাবে না, দুইটাকে একসাথে লিখতে হবে। দেখো যদি বলো শিক্ষা প্রতিষ্ঠান, আলাদাভাবে না লিখে একসাথে লিখতে হবে। মানব জীবন, সমাজ বিজ্ঞান, শহীদ মিনার, সংবাদপত্র, সব জায়গায় কিন্তু আমরা একসাথে লেখার চেষ্টা করব। ঠিক আছে, এগুলো হচ্ছে বাংলা বানানের কিছু নিয়ম। সো বিস্তারিত আমরা অনেক পড়াবো, সেগুলো আমাদের যারা হচ্ছে আমাদের পেইড বেসে যুক্ত থাকবে, আমরা খুব দারুণভাবে কিছু রুলস আমাদের আছে এবং টেকনিক আছে, যে টেকনিকগুলো তোমরা ফলো করে খুব ইজিলি বাংলা বানান, উচ্চারণ থেকে শুরু করে প্রত্যেকটা টপিক কিন্তু খুব ইজিলি শেষ করতে পারবা। সো সবাই পড়াশোনার সাথে লেগে থাকো এবং অ্যাডমিশন নিয়ে একটু চিন্তাভাবনা করো, যেহেতু একটা বিশাল সময় আছে। চিন্তাভাবনা করে পড়াশোনা শুরু করো, তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়, স্বপ্নের সাবজেক্টে যাতে পড়তে পারো। সবার প্রতি শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।